মনের সুখে দাঁড়িয়ে একবারই চিপায় প্রস্রাব করছি। কে যেন থুতু দিল আমাকে উপর থেকে, একটুর জন্য শরীরে পড়ে নাই। উপরে তাকিয়ে দেখি 3 তলায় এক মেয়ে কিলকিলিয়ে হাসছে। আমি বললাম, ওই মেয়ে, থুতু দিলেন কেন? এটা প্রস্রাব করার জায়গা? তো কোনটা? আপনার বাড়িতে আসবো প্রস্রাব করার জন্য? আয়, তোরা জুতো পিঠা করব। এখন যদি থুতুটা শরীরে পড়তো? শরীরে পড়লে তো আমি কি করব? আপনি কি করবেন মানে? বেয়াদব মেয়ে। কি? তুই আমাকে বেয়াদব বললি? তোর সাহস তো কম না? এই বলে আবার আমাকে থুতু দিল উপর থেকে। আমি সরে যাওয়ার কারণে শরীরে পড়ে নাই। ফাইজলামির একটা লিমিট থাকা দরকার, ফালতু মেয়ে। তুই আমাকে ফালতু বললি? সাহস থাকলে তুই দাঁড়া, আমি নিচে আসছি। কি করবেন আপনি? যত সব ফালতু মেয়ে। তুই আবার আমাকে ফালতু বললি? তোর যদি সাহস থাকে তুই 2 মিনিট দাঁড়া। কি করবেন আপনি? কি করবেন? তুই জানিস আমি কে? কে আবার আপনি? একটা ফালতু মেয়ে। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোর খবর আছে। তুই শুধু একটু দাঁড়া, আমি নিচে আসছি। আসেন। আপনি কি করবেন? দেখলাম মেয়েটা জানালা থেকে সরে গেছে, তার মানে সত্যি সত্যি নিচে আসছে। এলাকায় নতুন আসছি, কারোর সাথে পরিচয় নেই। কি করব? আমি তো মেয়েটাকে রাগিয়ে দিয়েছি। কি করব? চলে যাই। শুধু শুধু ঝামেলা করে লাভ নাই। আমি এই চিপা থেকে অন্য আরেক চিপায় ঢুকে গেলাম। দেখতে লাগলাম মেয়েটা এসে কি করে। একটু পর সে একা এসে নাই, সাথে আরও 6-7 জন, প্রত্যেকের হাতে লাঠি। আমার দেখে তো মাথা ঘুরে যাওয়ার অবস্থা। আল্লাহ আমাকে রক্ষা করছে। সেখানে থাকলে এতক্ষণে হসপিটালে ছিলাম। এখানে থেকে আর লাভ নাই। দিলাম এক দৌড়ে বাসায়। গেটে বাবার সাথে দেখা। আমার দৌড় দেখে বলল, কি রে, এইভাবে দৌড়াইতেছিস কেন? আরে বাবা, কুকুর। তুমি তো জানোই আমি কুকুর ভয় পাই। তুই আবার কুকুর কবে থেকে ভয় পাস? আরে বাবা, পাগলা কুকুরকে ভয় না পায়? হয়েছে, বুঝছি, ঘরে যা। যাইতাছি। আমি ঘরে আসলাম। আসলে বলল, কি রে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আরে পাগলা কুকুর। কি কামড় দিয়েছে? কোথায় দেখি? আরে না, খাবার দাও, খিদা লাগছে। দিচ্ছি। আমি আমার ঘরে চলে আসলাম। আমি মুরাদ, এবার 24-এ পড়ছি, অনার্স 3rd ইয়ারে। এবার আমাদের বাড়ি নরসিংদী। ঢাকায় ছোটবেলা থেকেই ভাড়া থাকি। এই এলাকায় নতুন উঠেছি। মা ডাক দিল, গেলাম খেতে। খাওয়া দাওয়া করে রুমে এসে দিলাম এক ঘুমে বিকালে মা বলল, যা তো মুরাদ, বাজার থেকে দুধ নিয়ে আস। আমি পারবো না, আপুকে পাঠাও। কি? তুই ছেলে হয়ে তোর আপুকে বলছিস বাজারে যাইতে? তাড়াতাড়ি যা, নয়তো তোর বাবাকে বলে দিব। ওকে যাচ্ছি। সে কি করে শুধু বাসায় শুয়ে শুয়ে ঘুমায়? তুই কি ভুলে গেছোস তোর বোন যে চাকরি করে? কিসের চাকরি করে? যা, চুপচাপ বাজারে যা। আমি বাজারে চলে আসলাম, দুধ কিনলাম। আস্তে আস্তে রাত হয়ে গেল। পরদিন সকালে বড় বোন তাসফিয়া এসে ডাক দিল আর বলল, ভাই, একটু দোকানে যাবি? কেন? আমার না দোকানে রুটি খেতে খুব মন চাচ্ছে। তো আমি কি করব? একটু এনে দে না। 150 টাকা লাগবে। তুই যাবি আর আসবি, এখানে তোর 150 টাকা লাগবে কি করে? তোর 2টা রুটি 30 টাকা, আসা যাওয়ার ভাড়া 40 টাকা। আমি 2টা রুটি খাবো, সেখানে 30 টাকা, মোট 100 টাকা। আর আমার চার্জ 50 টাকা, মোট 150 টাকা। আমি এত টাকা দিতে পারবো না, 100 টাকা নে। কোনো কম নাই। তুই যা তো, আমি একটু ঘুমাই। এই নে 150 টাকা, দেখবি আল্লাহর বিচার করবে। দিলে তো ছোট ভাইকে দিচ্ছস। হয়েছে, আবার যা। আমি রেডি হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে বসে রুটি খেয়ে আপুর জন্য নিলাম। ভাবলাম হেঁটে চলে যাই, শরীরের ব্যায়াম হলো, টাকাটা বাঁচলো। তাই হাঁটা ধরলাম। হেঁটে অনেকখানি সামনে চলে আসলাম। কে জানি পিছন থেকে ডাক দিল, মনে হচ্ছে মেয়ের গলা। ওই পিচ্ছি, দাঁড়া। আমি দাঁড়িয়ে বললাম, কে পিচ্ছি? সাবধানে কথা বলবেন। আপনি পিচ্ছি? আমি তাকিয়ে দেখি গতকাল সকালের ওই মেয়েটা। মনে মনে, এইবার কি হবে? আবার এখন বললাম পিচ্ছি। কি? আবার তুই আমাকে পিচ্ছি বললি? আপনার সাথে আগে আমার দেখা হয়েছিল নাকি? আমার সামনে ভাব ধরবি, দাঁত সবগুলো ফালাই দিব। তুই তো গতকাল সকালে আমাকে ফালতু বলেছিলি। কে বলেছে আপনি ফালতু? আপনি কত কিউট। আসলেই মেয়েটা অনেক সুন্দরী। এইসব বলে লাভ নেই। কোথা থেকে জানি এক ছেলে এসে বলল, বড় আপু, কি হয়েছে? তার সাথে রাগারাগি করছেন কেন? কোনো বেয়াদবি করছে নাকি? বেয়াদবি করেছে মানে? গতকাল আমাকে ফালতু বলেছে।
কি, তুই ফালতু বললি আমাদের এলাকার বড় আপুকে? জানিস সে কে? সে আমাদের সবার বড় আপু। এলাকার সবাই তাকে বড় আপু ডাকে, আর তুই কিনা ফালতু বললি? ভাই, আমি এই এলাকায় নতুন আসছি, তেমন কাউকে চিনি না, ভুল হয়ে গেছে আপু। আপুকে বড় আপু বল। কোনো মাফ নাই, এখানে দাঁড়িয়ে 10টা কান বদনি লবি, তারপর যাবি। বড় আপু আমাকে মারেন, কিন্তু কান বদনি নিতে পারবো না। তুই অনেক চালাক, তাই গতকাল তুই চলে এসেছিলি, না হলে তুই এতক্ষণে হসপিটালে থাকতি। তোকে শুধু জাস্ট বললাম কান বদনি নিতে। তোর কত ভাগ্য। আমি কান বদনি নিতে পারবো না। বড় আপুর মুখের উপরে কথা। দেখ, তোকে কান বদনি নিতেই হবে। আগে হোক, পরের থেকে ভালো তাড়াতাড়ি গিয়ে ঝামেলা থেকে মুক্ত হ। আমাকে মেরে ফেললেও আমি কান বদনি নিব না। আর আমার তো প্রথমবার ভুল হয়েছে, প্রথমবার তো সবাই মাফ করা যায়, দ্বিতীয়বার ভুল হলে শাস্তি দিয়ে আমি যাই। তোর কি আমাকে একটুও ভয় করছে না? ভয় কেন করবে? আপনি কি বাঘ নাকি ভাল্লুক? তুই জানিস আমি একটা ফোন দিলে শত শত ছেলে চলে আসবে। তো আমি কি করব? আমি যাই, এই বলে আমি হাঁটা ধরলাম। ছেলেটা এসে আমার কানে ধরে আবার বড় আপুর সামনে নিয়ে গেল। আমার সাথে তুই আবার বেয়াদবি করতেছস, সেই জন্যই তুই 20টা কান বদনি নিবি। মগের মুল্লুক বললাম না, আমি মরে গেলেও কান বদনি নিব না। তোর নিতেই হবে। নিব না। তোর হাতে ওইটা কি? আপুর জন্য রুটি কিনেছি। সুমন, তোর কাজ শুরু কর। একটু পর আরও 4-5 জন ছেলে আসলো। আসলে দুইজন দুই দিক থেকে কানে ধরে নিচে টানতে থাকে, টানের কারণে বসে পড়ি। তারা আবার উপরে টানতে থাকে, আমি আবার দাঁড়িয়ে গেলাম। এভাবে আমাকে 20 বার উঠবস করায়। কষ্টে আর ব্যথায় আমার চোখে পানি চলে আসে। কান বদনি শেষ হলে আমি কিছু বললাম না, সোজা হাঁটা ধরলাম। এমন বর্বর মানুষ আমাদের সমাজেও আছে। বড় আপু, তোমাকে আমি দেখে নিব। আমার শরীরে শীতের কাপড় ছিল, তাই কান ডেকে বাসায় প্রবেশ করলাম। আপুকে নিয়ে তার রুটি দিলাম, মনে মনে বললাম তোর দোয়া কবুল হয়েছে, আমি আমার শাস্তি পেয়ে গেছি। রুমে এসে শুয়ে রইলাম। সারাটা দিন ঘরেই কাটিয়ে দিলাম। বিকেলে বাসার ছাদে গেলাম, গিয়ে দেখি 3 জন মেয়ে বসে আড্ডা দিচ্ছে। সবগুলো মনে হয় 20-এর নিচে, আর নিচে 2-3 জন ছেলে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ছেলেগুলো চলে যায়, আর মেয়েগুলো আমার দিকে বাঁকা চোখে তাকায়। তারাও চলে যায়। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। একটু পর আরও 2টা মেয়ে আসলো। আমি দেখেই চিনতে পারলাম তাদের মধ্যে একজন বড় আপু। দেখেই মেজাজ বিগড়ে যায়। বড় আপু আমাকে দেখে বলল, তুই এখানে? তোর কি লজ্জা শরম কিছুই নাই? আমি কিছু বললাম না, কারণ এখন আমার মুখ থেকে সোজা কথা বের হবে না। উল্টাপাল্টা বললে আবার ঝামেলা। তার সাথে যে মেয়েটা আসছে সে বলল, তোর সাথে কিছু হয়েছে, আর ওরা আমাদের বাসায় নতুন উঠেছে। অনেক ভালো ফ্যামিলি, সবার সাথে ভদ্রভাবে কথা বলে। আর ওর বড় বোনের সাথে তো আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ভালো না ছাই, পুরো একটা ফালতু। কি, তুই তাকে মারছস? ছেলেটা অনেক ভালো। আমি হেঁটে তাদের কাছে গেলাম, গিয়ে মেয়েটাকে বললাম, আপু আমাকে সাপোর্ট করার জন্য থ্যাঙ্কস। আসলেই আপনার বান্ধবী অনেক ভালো, এমন মেয়ে আমি আর দেখিনি। বড় আপু, আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনার মতো মেয়েই দেশে প্রয়োজন। হইছে, আর বলতে হবে না, তুই যা। আপনার সাথে একটু কথা ছিল। মেয়েটাকে দেখিয়ে বললাম, কি কথা? আপু আপনার নামটা কি? জোসনা আক্তার। অনেক সুন্দর নাম। আপনি যেমন, আপনার নামটাও সেরকম। আসলেও আপনি আপু অনেক সুন্দরী। আসলে একটু সুন্দরী না, বড় আপুর থেকে অর্ধেকও না। বড় আপুর যাতে ভিতরে ভিতরে জলে হয় সেজন্যই বলতেছি। থ্যাঙ্কস, এই প্রথম আমার নামের কেউ প্রশংসা করলো। আপু আমি চাই আজকের এই মুহূর্তটি স্মরণীয় হয়ে থাক, সেজন্য আপনার আমার ছোট্ট একটা সেলফি। আমি আর চোখে তাকিয়ে দেখি বড় আপুর মুখ লাল হয়ে রয়েছে। আমি মোবাইল বের করে জ্যোৎস্নার সাথে সেলফি নিলাম, নিয়ে চলে আসলাম এখানে। এটা বড় আপুর জন্য এটা খুবই লজ্জাকর বিষয়, কারণ বড় আপুর সামনে তার থেকে অসুন্দরী মেয়েকে প্রশংসা করলাম। সেলফি তোলার সময় বড় আপুকে বাদ দিলাম। কি লজ্জাকর একটা বিষয়। বড় আপু কিছু হলেও বুঝবে। দেখলাম আমার আপু আসলো, আমার কাছে এসে বলল, তুই বিকালবেলা ছাদে কি করিস? যা নিচে যা। সাদিকে আসতে পারবো না? দেখতো শোস না এখানে মেয়েরা বিকালে ছাদে আসে? যা নিচে যা। যাচ্ছি যাচ্ছি। আমি চলে আসলাম। আমার আর বড় বোনের বয়স 2 বছরের ডিফারেন্ট। ভাবলাম এলাকায় আসলাম, একটা নাই বন্ধু জোগাড় করতে হবে। আগামীকাল ভার্সিটি আছে। প্রতিদিনের মতো রাতরা কেটে গেল। কিভাবে যে রাত কাটে সিঙ্গেলরা ভালো করেই জানে। আজকে ভার্সিটি গেলাম, ভার্সিটি শেষ হতে বিকাল হয়ে গেল। হেঁটে হেঁটে আসছি, এলাকায় ঢুকে গেলাম। সন্ধ্যা ছুঁই ছুঁই,
একটা মেয়ের উপর আমার চোখ আটকে গেল। দেখি বড় আপুর সাথে দুইটা মেয়ে একটা ছেলে, তারা বসে বসে সিগারেট খাচ্ছে। আমি ভাবলাম এই মেয়েটা কেন যে আমার সামনে পড়ে। ভাবলাম আসলেই মেয়েটার অনেক পাওয়ার এলাকায়। জীবনের প্রথম দেখলাম কোনো মেয়ে এলাকার লিডার। না, এই মেয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে, কিভাবে সে এই অবস্থায় আসলো। মেয়েটিকে দেখে আফসোস হচ্ছে, মেয়েটার শেষ পরিণতি অনেক খারাপ হতে যাচ্ছে। যাই হোক, আমি মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। আমাকে চিনে ফেললো, ডাক দিল। ওই ছেলে এদিকে আয়। আমি কাছে গেলাম। জি বলেন। তোর নাম কি? মুরাদ। সিগারেট খাস? আমি চিন্তায় পড়ে গেলাম। আমি স্মোক করি মাঝে মাঝে। বড় আপুর হাতে বেনসন সিগারেট, যেটা আমার প্রিয় সিগারেট। লোভ সামলাতে পারছি না। না, এখানে কোনোভাবেই খাওয়া যাবে না। যদি আব্বার কানে যাই আমি স্মোক করছি, আবার এলাকার গুন্ডিমের সাথে, তাহলে আর রক্ষা নাই। তার চেয়ে ভালো না করে দেই। না করি না। নে আজকে কর। না। আরে বেটা নে, আপু তার নিজের মুখে সিগারেট দিতে চাচ্ছে, নে। এমন সৌভাগ্য কয়জনের হয়? না, আমি যাই। আমি চলে আসলাম। সিগারেটের গন্ধে আমার মাথা ঘোরাচ্ছে। তাড়াতাড়ি এক দোকানে গিয়ে বেনসন সিগারেট ধরিয়ে খাইলে মাথাটা ঠান্ডা হলো। আমি বাসায় খেলাম। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। পরদিন ভার্সিটিতে গেলাম। আসার সময় এক ছেলেকে ধরলাম। ছেলেটাকে আগে বড় আপুর সাথে দেখেছি। আমি বললাম, কেমন আছো ভাই? ভালো। কিছু বলবেন? না, তেমন কিছু না। তোমার নাম কি? আমি সাজিদ। আমাকে তো চিনোই। চিনি তো। কিছু বলবেন? না বললে আমি যাই। চলো। আমি আর সাজিদ এক দোকানে গেলাম। গিয়ে দুজন সিগারেট নিলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, তুমি কি এই এলাকার স্থানীয়? বড় আপু তোমার কি হয়? কিছু না, এলাকার বড় মান সম্মান করি। তার ফ্যামিলি সম্পর্কে একটু বলবা? সাজিদ কিছু বলছে না, মনে হয় ভাবছে। একটু পর বলল, তার বাবা এই জেলার প্রশাসক। তার মা তেমন কিছু করে না, বাবার অনেক পাওয়ার। ছোটবেলা থেকেই আমাদের সবার প্রিয় ছিল বড় আপু, তাই বড় হয়েও আমরা সবাই সম্মান করি। ভালো। বড় আপুর বিয়ে হয়েছে? না, 2বার বিয়ে ঠিক হয়েছে, পরে কোনো এক ভুল বুঝাবুঝির কারণে বিয়ের দিন বিয়ে ভেঙে যায়, এই আর কি। উনি এত দুঃখ কষ্টের মাঝে নিজেকে ঠিক রাখে কি করে? তা তো বলতে পারি না। কোথায় না যাচ্ছিলা? ওই সামনে। যাও। দেখা হয়ে ভালো লাগলো। সাজিদ চলে গেল। আমি মনে মনে অনেক খুশি, কারণ বড় আপুর সম্পর্কে মোটামুটি সব জানা হয়ে গেল। মেয়েটার ব্যাকগ্রাউন্ড তো ভালো। বড় আপু দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে। তাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। তার আগে বড় আপুর মন জয় করতে হবে। আমি বাসায় আসলাম। এসে বিকালে ছাদে গেলাম। ছাদের এক কোনায় বসে মোবাইলে গেম খেলছি। একটু পর দেখলাম জ্যোৎস্না আসলো। আমাকে দেখে আমার কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল। বলল, মুরাদ, তোমাকে তো আমি দেখিই না। কই, আমি তো বাসায় আছি। বড় আপু আসে নাই? না, আমি তো আছি। মনে মনে, ধুর, তোর সাথে কে কথা বলে। ওকে আম্মু ফোন করছে, আমাকে এখন যেতে হবে। আর একটু থাকো। আম্মুর সাথে দেখা করে আসি। আমি চলে আসলাম। মনে মনে বোরিং একটা মেয়ে। গতকাল তো কথা বলছিলাম বড় আপুকে রাগানোর জন্য। ভাবলাম একটা প্রেম করাই দরকার। সারাটা জীবন সিঙ্গেলই থেকে গেলাম, কিন্তু সিনিয়র মেয়ের সাথে করলে অন্তত জ্যোৎস্নার সাথে না। আমার একটু ভালো লাগে না, কেমন যেন। আমি বাসায় এসে রাত্রে পড়ালেখা করে কাটিয়ে দিলাম। পরদিন সকালে গেলাম, ছাদে হাঁটাহাঁটি করলাম। গিয়ে দেখি একটা মেয়ে ছাদের কোণে বসে আছে। আমি ভাবলাম সকাল সকাল ছাদে কি করে। নিজে তাকিয়ে দেখি একটা ছেলে। আমি বুঝতে পারলাম ভালোবাসার টানে শীতকে হার মানিয়ে চলে এসেছে। আমি আশায় যে তাদের সমস্যা হয়েছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আমাকে দেখে মেয়েটাও চলে যায় ছেলেটার কাছে। দুজনের মন খারাপ। আমি কিছুক্ষণ ছাদে থেকে আমিও চলে আসলাম। আজকে ভার্সিটিতে গেলাম না। দুপুরের দিকে গেলাম ছাদে কাপড় নিয়ে। একই অবস্থা, একটা ছেলে মেয়ে আমাকে দেখে চলে যায়। বিকালে গেলাম, গিয়ে দেখি 3 জন। আমি তাদের সমস্যা করলাম। ভাবলাম আর ছাদেই যাব না। যাই হোক, দিনটা কেটে গেল। পরের দিন মানে আজকে ভার্সিটি যাচ্ছি। রাস্তায় এক কোনায় বেঞ্চে দেখি বসে বসে সিগারেট টানছে। শরীরে শীতের কাপড় নেই। আমি ওভারটেক করে চলে যাচ্ছি। আমাকে ডাক দিল। যাই হোক, দিনটা কেটে গেল। পরের দিন মানে আজকে ভার্সিটি যাচ্ছি। রাস্তায় এক কোনায় বেঞ্চে দেখি বসে বসে সিগারেট টানছে। শরীরে শীতের কাপড় নেই। আমি ওভারটেক করে চলে যাচ্ছি। আমাকে ডাক দিল। আমি কাছে গেলাম, গিয়ে সালাম দিলাম। ওয়ালাইকুম সালাম। কিছু বলবেন? তুই আমার সম্পর্কে সাজিদকে কি উল্টাপাল্টা জিজ্ঞেস করছস? উল্টাপাল্টা না আপু, আমি শুধু জিজ্ঞেস করছিলাম আপনি কি করে এত সম্মানিত হলেন। বললাম ভয়ে ভয়ে। এসব জেনে তোর কি লাভ? এলাকায় থাকি, বড় আপুদের সম্পর্কে কিছু জানতে হয় না। আর কিছু জিজ্ঞেস করস নাই?
হুম। আর কি জিজ্ঞেস করছস? আপনি বিয়ে করেছেন কি না? এসব জেনে কি লাভ? বিয়ে করবি আমাকে? না। তা তো করবিও না, কারণ আমি বুইরা। তখন তো খুঁজোস কচি মেয়ে। হুম। নে ধর সিগারেট খা। না। ভাব ধরস সাজিদের সাথে খাস নাই? হুম। এখন খা আমারটা। এখন পারবো না। কেন? কারণ আপনি এত বড় একজন মানুষ, সামনে দাঁড়িয়ে সিগারেট খাবো? আমি পারবো না। এই কথাটা আমার ভালো লাগলো। হুম। আমি যাই। কই যাবি? ভার্সিটিতে। কিসে পড়স? 3rd ইয়ারে। তুই কি আমার সাথে রাগ করে আসোস? হুম। কেন? কারণ আপনি ওই দিন আমি মাপ চাওয়ার পরেও মারছিলেন। ওকে, সেজন্য এখন আমাকে তোর কাছে মাফ চাইতে হবে নাকি? হুম। ওকে, জাস্ট সরি। যান, মাফ করে দিলাম। তোর মুখে হাসি দেখে বুঝতে পারলাম আমি বড় আপু হয়ে সার্থক। হুম। জ্যোৎস্নার সাথে কেমন চলছে? আমি এখন চিন্তায় পড়ে গেলাম, কি বলবো। ও তো আমার বড় আপু। বড় আপুর সাথে কি আবার? যা, তোর না ভার্সিটি আছে? হুম, আমি চাই। এই বলে চলে আসলাম। ভার্সিটি শেষ করে বাড়ি ফিরছি। 3জন ছেলে এসে আমাকে ঘিরে ধরলো। আমার শার্টের কলার ধরে বলল, তোর জন্য শান্তি মতো প্রেম করতে পারি না, আজ তোর খবর আছে। দেখো, আমি তোমাদের বড়, আমার সাথে তোমরা বেয়াদবি করতে পারো না। ভাই আমরা যে সময় যাই তুই তখন কেন হাজির হইস? ভাই, আমি তোমাদের সমস্যা বুঝতে পারছি। আমি আর সাদে যাব না। এখন কলারটা ছাড়ো। ছাড়বি না? আজকে তার এমন অবস্থা করব যেগুলো দেখে আমাদের জিএপও ভাবতে পারবে তাদের সত্যি অনেক ভালোবাসি। আমার কি মনে হয় জানিস, সে একটু পর পর সাদে যাই, মনে হয় আমাদের গার্লফ্রেন্ডের মধ্যে থেকে কাউকে পটাতে চাই। চোখ তুলে নিব কারোর দিকে তাকালে। দেখো, আমি এলাকায় নতুন আসছি, নতুন কিছু বুঝি না। ভুল টুল হয়ে থাকলে ক্ষমা করে দাও। এখন কলার ছাড়ো। যা, ক্ষমা করে দিলাম। রাজীব, কলেজ ছাড়। রাজীব নামক ছেলেটা, মানে প্রথম ছেলেটা, কলার ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সাথে একটা ঠাল্লা, কয়েকটা কিল আর লাথি মেরে দৌড়ে পালিয়ে যায়। আমার মনটা খারাপ হয়ে যায়। এলাকায় নতুন আসছি বলে আর কত বিপদের সম্মুখীন হতে হবে কে জানে। শরীরটা ব্যথা করছে। আস্তে আস্তে হাঁটছি। হেঁটে বাড়ির অনেকখানি কাছে চলে আসলাম। রাস্তার পাশে এক বেঞ্চে দেখি বসে আছে বড় আপু। বড় আপুর সকালবেলার আচরণ আমার অনেক ভালো লেগেছে। বড় আপুর কাছে বিচার দিব এই ভাবার সাথে সাথে বড় আপুর ডাক আসলো। দূর, আজ পর্যন্ত বড় আপুর নামটাই জানা হলো না। আমি কাছে গেলাম। বড় আপু বলল, কি রে, তুই ভার্সিটিতে গেলি হাসি খুশি, আর এখন এভাবে মনমরা কেন? কি আর বলবো আপু, এলাকায় আসছি নতুন বলে আর কত ঝামেলার সম্মুখীন হতে হবে কে জানে। কেন, কি হয়েছে আমাকে বল। থাক, আপনাকে বলে লাভ নেই। আপনি তো অনেক বড়, আপনি আমার পিছে টাইম নষ্ট করবেন না। আমি যাই। এই বলে আমি হাঁটা শুরু করলাম। মুরাদ, দাঁড়া দাঁড়া বলছি, মায়ের না খাওয়ার আগে দাঁড়া। আমি আবার ফিরে এসে বললাম, হুম। কি হয়েছে আমাকে সুন্দর করে খুলে বল। আমি বড় আপুকে সব খুলে বললাম। শেষমেশ বললাম, একটা ছেলের নাম রাজীব। রাজীব ছেলের নাম শুনে বড় আপু চিনতে পারে কে। আর এদিকে বড় আপুর মুখটা রাগে লাল হয়ে যায়। সুন্দরী সাদা মুখটা লাল দেখাচ্ছে আর অপরূপ লাগছে। বলল, রাজীবরা তোরে মারছে? কত বড় সাহস! আজকে তাদের খবর আছে। এই বলে মোবাইলটা বের করে কাকে জানি কল দিল। কয়েক মিনিটের মধ্যে 30 জনের মতো ছেলে মেয়ে হাজির হয়ে গেল। একজনকে বলল রাজীবকে কল দিতে। একটু পর রাজীব আসলো ও তার সাথে বাকি দুজন। আমাকে দেখেই হয়তো তারা কাহিনী বুঝতে পারে। বড় আপু তাদের কি দোষ সবার কাছে বলল। তাদের জিজ্ঞেস করে প্রথমে অস্বীকার করে। আপু রাগী গলায় কথা বললে সব স্বীকার করে নেয় আর তাদেরকে কয়েকটা চড় দেয় আর আমার সাথে মিলিয়ে দেয় আর বলে জোরে জোরে, এ হলো মুরাদ, এই এলাকায় নতুন এসেছে, কেউ তার সাথে খারাপ ব্যবহার করবি না, সে আজকে থেকে আমাদেরই একজন। আস্তে আস্তে সবাই চলে যায়। আমিও বাসায় চলে আসি। এসে দেখি মানুষ ভরা, সবাই অপরিচিত। দেখি বাবা সোফায় বসে কথা বলছে। আমি মাকে খুঁজে বের করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এত মানুষ কেন? ও, তোরে তো বলাই হয়নি। তোকে সেই কখন থেকে ফোন দিচ্ছি, তোর আবুকে দেখতে আসছে। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তাদের সাথে কথা বল। আগে বলবা না? আমি রুমে এসে ফ্রেশ হয়ে তাদের সাথে মিট করলাম।
আপুকে দেখে তাদের পছন্দ হয়, তারা বিয়ের তারিখ ঠিক করে চলে যায়। পরের দিন আর কলেজে গেলাম না। আজকে সারাদিন মোবাইল টিপে আর ঘুমিয়ে কেটে বিকেলের দিকে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি জ্যোৎস্না আর বড় আপু কথা বলছে। আমি এক কোণে দাঁড়িয়ে মোবাইল টিপছি। বড় আপু আমাকে ডাক দিল। আমি কাছে গেলাম, বলল, সাথে কি করস? কিছু না। কিছু না মানে? দেখি তো আশেপাশে কেউ আছে নাকি। পাইছি, এই মেয়ের জন্য তুই ছাদে আসছস? না, পাশের বাড়ির ছাদে এক মেয়ে কাপড় নিচ্ছে, তাকে দেখে আমার উপর দোষ চাপিয়ে দিল। মেয়েটাকে লক্ষ্য করে বলল, এই মেয়ে, তোমার নাম কি? সাদিয়া। ছাদে কি করো? কাপড় নেই। আর কিছু না তো? আর কি, আবার কাপড় নিচ্ছি। বিকালবেলা ছাদে আসবা না। কেন? যেটা বলছি সেটাই। আসবা না বলছি, আসবা না। ওকে আপু। আমি বড় আপুর কাহিনী দেখে মনে মনে হাসতে হাসতে শেষ। শুধু শুধু মেয়েটার উপর দোষ চাপাইল। কিরে, তোকে দেখে মনে হচ্ছে তুই হাসছস। কই আপু? কার জন্য আসবে? আসলে তো আমার জন্যই আসবে। কিরে, সত্যি? আসলে আমার আন্ডার প্যান্টটা পাচ্ছি না, তাই নিতে আসলাম। এটা কি হলো? কিছু না। আমার কথা শুনে বড় আপু মন খুলে হাসতে লাগলো। আমি তার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি ভাবতে লাগলাম, এমন সুন্দরী একটা মেয়ে কিভাবে এতদিন পার করলো। বড় আপুর বয়স হবে 27। ভাবতেই অবাক লাগছে, কি করে সে এতটা বছর পার করলো। ধুর, বড় আপুর নামটাই জানা হলো না। এলাকায় এতদিন আসলাম, অথচ বড় আপুর নামটাই জানা হলো না। নীলা আক্তার, তার নাম নীলা। জ্যোৎস্নার সামনে বড় আপুর নামের প্রশংসা করলাম না। এই, তুই বললি কেন? বললে তো কি হয়েছে? শুনেন, এখন থেকে আমি আপনাকে কোনো বড় আপু ডাকতে পারবো না। আজ থেকে আমি নীলা আপু বলে ডাকবো। ওকে ডাকিস, এখন ভাগ। আমি চলে আসলাম। পরদিন সকালবেলা আপু আবার পাঠালো রুটি আনতে। আমি রেস্টুরেন্টে গিয়ে রুটি খেতে লাগলাম। এমন সময় বড় আপু মানে নীলা সিগারেট টানতে টানতে রেস্টুরেন্টে ঢুকলো। আমাকে দেখে আমার পাশে বসলো, এসে বলল, কিরে, তুই এখানে প্রতিদিন রুটি খাস? না। শোন, একটা খুশির সংবাদ আছে। কি? আমি এবার নির্বাচনে দাঁড়াচ্ছি। আমাকে ভোট দিবি তো? কি করে দিব? আমরা তো স্থানীয় না। ও, নীলাপু, আমি আপনাকে কিছু কথা বলি, শুনবেন? তাড়াতাড়ি করো, আমাকে এক জায়গায় যেতে হবে। তাড়াতাড়ি বলতে পারবো না। থাক, তাহলে বলা লাগবে না। হুম। সিগারেট খাবি? হুম। নে ধর। এখানে না, ভিতরে চলো। রেস্টুরেন্টের মধ্যে লেখা নো স্মোকিং। তারপরেও বড় আপু সিগারেট খাচ্ছে, কারো কিছু বলার সাহস নাই। আমরা ভিতরে গিয়ে বসলাম। ওয়েটার নীলার জন্য রুটি আনলো। এবার আমার হাতেও সিগারেট দিয়ে বলল, এবার খা। আমি টানতে থাকি। নীলা আপু বলল, কি যেন বলবি? আপনাকে আমার সব কথা শুনতে হবে। যা শুনবো, এখন বল। আপনি তো জানেন মানুষ অমর নয়। হুম। তাহলে আপনার এত সুন্দরী রূপ, এত সুন্দরী হাত, গাল, ঠোঁট, চুল একদিন কি থাকবে? থাকবে না। এখন আপনি ডাক দিলে 100 থেকে 200 ছেলে চলে আসে, একদিন আর আসবে না। এখন তারা আসে আপনার রূপের জন্য। তারা চায় আপনাকে একটু পটিয়ে ভোগ করার জন্য। যখন আপনার বয়স বেড়ে যাবে, এত সুন্দরী রূপ থাকবে না। তখন দেখবেন আপনাকে রাস্তা পার করে দিবে, যেমন একটা মানুষ পাবেন না। শুধু একজন থাকবে। কে থাকবে? সে হলো আপনার স্বামী। রাস্তায় রাস্তায় ঘুরে কী লাভ? কি দরকার আছে নির্বাচনে দাঁড়াবার? এর চেয়ে ভালো না স্বামীর ঘরে গিয়ে 2-3 বাচ্চার মা হয়ে নিজের সংসারটাকে সাজিয়ে নিজের মতো করে রাখবেন। যখন আপনি বুড়ি হবেন, তখন আপনি আপনার নিজের মতো করে সিংহাসনের মতো সংসারটা পরিচালনা করবেন, যেখানে আপনার সেবা করবে আপনার নাতি নাতনি ছেলেমেয়েরা। তখন দেখবেন রাস্তা পার হওয়ার করার জন্য একজন না, অনেকজনকে পাবেন। আমি একসাথে এতগুলো কথা বললাম। আমি বলা শেষ হলে নীলা কিছু বলছে না, ভাবছে। অনেকক্ষণ পার হয়ে গেল, কিছু বলছে না। একটু পর বলল, কিন্তু আমার তো বিয়েই হচ্ছে না। হবে। আপনি একটু শালীন পোশাক পরেন, প্যান্ট শার্ট না পরে। তারপর যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আগে আপনার দিকে তাকিয়েছিল আপনাকে ভোগ করার নেশায়, আর এখন তাকাবে আপনাকে বউ করে ঘরে তোলার নেশায়। বাহ, তুই তো ভালো একটা যুক্তি দিছিস আমাকে বোঝানোর জন্য। তোকে অনেক ধন্যবাদ। এবার ভাগ ভাগ এবার। এই, তার কাছ থেকে বিল রাখবি না। আরে যাবই তো, এভাবে বলার কি আছে? আর একটু থাক না। হুম।
তোর সাথে না আমার কথা বলতে ভালো লাগে। আমারও। এখন কোথায় যাবি? বাসায় আপুর জন্য রুটি নিয়ে যাব। ভালো, আমি যাই, আমার আবার কলেজে যেতে হবে। যা। আমি চলে আসলাম। নীলা বুঝতে পারছে মুরাদের প্রত্যেকটা কথা ঠিক। এখন কি করবে? আমাকে এখন কে বিয়ে করবে? আমি কি করে সবাইকে ছেড়ে ঘরে বসে থাকব? আর কেই বা আমাকে বিয়ের প্রস্তাব দিবে? 27টা বছর ধরে আমি অভুক্ত। কে এই কামনার আগুন নিভাবে? মুরাদ ছেলেটা ভালোই, এক কাজ করা যায়, কোনো মতে মুরাদের মাকে পটিয়ে তার কাছে বিয়ে বসতে পারলেই হলো। নীলা মার্কেট থেকে কিছু ড্রেস কিনলো, বাসায় গেল। বাসায় গেলে মা বলল, তোকে খুশি খুশি লাগছে কেন? আজ থেকে তোমাদের কথা মতো চলবো। সত্যি? হুম। তার আগে তোর প্যান্ট শার্ট পাল্টা এটা। আমিও দেখতে পারি না, তোর বাবাও না। এই দেখো ড্রেস কিনে এনেছি পরবো বলে। দেখি তো কি সুন্দর ড্রেস। আমি এগুলো অনেক দিন ধরে পরি না, তুমি একটু দেখিয়ে দিয়ে যাও। আসছি, তুই যা। নীলা চলে আসলো। নীলার মা আসলে নীলাকে সুন্দর করে জামা পরিয়ে দেয়। নীলাও স্মোকিং কমিয়ে দেয়, আস্তে আস্তে বন্ধ করে দেয়। এভাবে 2 সপ্তাহ ঘরের ভিতর কাটিয়ে দেয়। কত মানুষ যে নীলাকে কল দিল। একদিন তার এক বান্ধবী রাত্রেবেলা কল দিয়ে বলল তাড়াতাড়ি তার বাড়িতে যাইতে। নীলা তার কাছে বলে বের হয়ে গেল। বান্ধবীর বাড়িতে গিয়ে দেখে তার জন্য কেক রেডি। নীলা মনে করে দেখলো আজকে তার জন্মদিন। হারামি বান্ধবীগুলো নীলার জন্য এত কষ্ট করলো। নীলাকে দেখে সবাই অবাক। সবাই বুঝতে পারছে নীলা অনেক চেঞ্জ হয়ে গেছে। বান্ধবীর সাথে নীলা জমিয়ে আড্ডা দিয়ে অনেক রাত হয়ে যায়। সবাই আস্তে আস্তে বাড়ি চলে যায়। নীলাও বাসা থেকে বের হয়ে হেঁটে চলছে, রিক্সা পাচ্ছে না। নিশার অনেক ভয় করছে, কারণ সে 2 সপ্তাহ এদিক দিয়ে আসে না। আগে এসব রাস্তা তার কাছে মাঠ মনে হয়েছে, আর এখন কেমন জানি লাগছে। কেমন যেন ভুতুরে, কেমন যেন ভুতুরে। নীলার কলিজায় পানি নাই, শরীর যেন কাঁপছে। পিছন থেকে কে জানি ডাকছে, এই যে শুনছেন? নীলার অনেক ভয় করছে, কারণ সে 2 সপ্তাহ এদিক দিয়ে আসে না। আগে এসব রাস্তা তার কাছে মাঠ মনে হয়েছে, আর এখন কেমন জানি লাগছে, কেমন যেন ভুতুরে। নীলার কলিজায় পানি নাই, শরীর যেন কাঁপছে। পিছন থেকে কে জানি ডাকছে, এই যে শুনছেন? পিছনে তাকিয়ে দেখে মুরাদ। নীলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই এখানে এত রাতে? এখানে স্মোক করতে বাইরে বের হয়েছিলাম। তুই আমাকে ওই দিন এত জ্ঞান দিয়ে এখন কিনা তুই নিজে স্মোক করস? তোমাদের মেয়েদের স্মোক করা ঠিক না। কেন? তোমাদের পেটে বাচ্চা আসবে, এর আগেই যদি এসব খেয়ে সমস্যা করে রাখো, তাহলে বুঝতেই পারছো বাচ্চার কি হবে। তুই আমাকে বাচ্চার স্বপ্ন দেখাচ্ছিস। আচ্ছা বলতো, আমাকে কে বিয়ে করবে? কে জানি, বাদ দেন, আপনাকে কিন্তু দারুণ দেখাচ্ছে। আর শোন, সিগারেট খাস না। ধন্যবাদ। এই ছোট্ট একটা ছেলেকে আপনি ধন্যবাদ দিচ্ছেন? আমাকে একটু হেল্প করবি? আপনার যে কোনো হেল্প করতে রাজি, বলেন কি হেল্প। আমাকে একটু এগিয়ে দে, আমার ভয় করছে। অবশ্যই, চলেন। নীলা আর মুরাদ পাশাপাশি হাঁটছে। একটু হাঁটার পর নীলাকে মুরাদ বলল, আপু একটা কথা বলি, রাগ করবেন না তো? বল। মারবেন না তো? না, বল। আমার না বড় আপুদের অনেক ভালো লাগে। নীলা মনে মনে এটাই চাই, কোনো মতে মুরাদের কাছে বিয়ে বসতে পারলেই হলো। ভালো। তাহলে জ্যোৎস্নাকে বিয়ে করে ফেল। দূর। তাকে ভালো লাগে না? না। আচ্ছা একটা প্রশ্ন আমার মনের ভিতর খুব জ্বালাচ্ছিল। কি? আপনি এতদিন কোথায় ছিলেন? কোনো জায়গায় গিয়েছিলেন? বাড়িতেই ছিলাম। আপনাকে তো দেখি নাই। বের হইছো নি? চুপ করো, চুপচাপ হাঁটো। আর ভালো লাগছে না। মুরাদ চুপ হয়ে যায়। নীলা মিটিমিটি হাসছে। নীলা বুঝতে পারলো মুরাদ তাকে অনেক সম্মান করে। কিছুক্ষণ হাঁটার পর মুরাদ আবার বলল, আমার না বড় আপুদের হাত ভালো লাগে। তো আমি কি করব? আপনার হাতটা। নীলা কোনো চিন্তা ভাবনা না করে ঠাস ঠাস করে চট বসিয়ে দিল 2টা। নীলা বলল, তোর সাহস কি করে হয় আমার হাত ধরতি? মুরাদ গালে ধরে নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুরাদ দাঁড়িয়ে যায় কিছু না বলে, চুপচাপ গিয়ে রাস্তার ফুটপাতে গিয়ে বসলো। গালে ধরে মাথা নিচু করে বসে রইল। নীলা আবার বলল, কিরে, যাবি নাকি? নাকি আমি একাই চলে যাব? মুরাদ কিছু বলছে না, মাথা নিচু করে বসে আছে। নীলা বলল, তুই থাক, আমি যাই। এই বলে নীলা হাঁটা ধরল। নীলা বুঝতে পারল না কাজটা সে কি করেছে। চোখের পলকে সব ঘটে গেল। নীলা হাঁটছে আর তার হাতের দিকে তাকিয়ে আছে, আর ভাবছে, এটা কি করলাম আমি? যাকে কি না আমি বিয়ে করার স্বপ্ন দেখি, তাকে চর মারলাম। আসলে
নীলা এমন কথার সাথে পরিচিত না। আর আগে নীলাকে প্রেম করার যেই প্রস্তাব দিয়েছে সেই চর খেয়েছে। তাই ভুলে এমন কথা শুনে আপনি হাত চলে যায় মুরাদের গালে। নীলা ভুল বুঝতে পারে, পিছনে তাকিয়ে দেখে মুরাদ এখনও বসে আছে, নিশ্চয়ই কাঁদছে। নীলা আবার হাঁটা ধরল মুরাদের দিকে। আমি নীলাকে এই অবস্থায় পেয়ে অবাক হয়ে যাই। আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আমার কথাগুলো কাজে লেগেছে। সেই জন্য নীলাকে 2 সপ্তাহ দেখা যায় নাই। আমি ভাবি নাই নীলার সাথে এখানে দেখা হবে। নীলার এমন পরিবর্তন আমার অনেক ভালো লাগছে। আগে কেমন দেখা যেত, আর এখন সত্যি এক নারী দেখা যাচ্ছে যে কেউ তাকে কাছে পেতে চাইবে। যখন আমাকে নীলা আপু চটটা দেয় তখন আমি ভাবছিলাম ফাইজলামো করছে, পরে ঠিকই দিবে হাত ধরার জন্য। কিন্তু না, নীলার ভিতরের আসল রূপ প্রকাশ হয়ে যাচ্ছে। নীলা আপুর কথাগুলো তীরের মতো বিদ্ধ করে আমার বুকে। দেখি নীলা চলে যাচ্ছে। আমি মনে মনে, নীলা আপু যাস না, আমাকে সান্ত্বনা দিয়ে যা, না হলে আমাকে আর পাবি না। বুকের কষ্টে আমার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ল। আর সে হেঁটে চলে যাচ্ছে। মন চাচ্ছে এখনো তাকে ধরে জোর করে তার মনের ইচ্ছা মতো ডিপ কিস করতে, কিন্তু সেটা বোধহয় আর সম্ভব না। এখন যদি সে আর না আসে তাহলে আমাকে আর জীবনেও পাবে না। আবার আর চোখে তাকিয়ে দেখি নীলা আপু আসছে। এসে আমার পাশে বসলো, বলল, কি রে, তোর কি হইছে? চরটা বেশি লেগেছে? হুম। ধরবি? নে ধর। আমি কিছু বলছি না। নীলা আপু হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার সামনে। নীলা আপুও 2 হাত। সেদিকে আমার কোনো ইন্টারেস্ট নাই। আমার ইচ্ছা হলো নীলা আপুর 2 ঠোঁট, লাল লিপস্টিকের ঠোঁট দুটো থেকে যৌবন বেরিয়ে আসতে চাইছে। মন চাচ্ছে সেই যৌবনগুলো আমি লুফে নেই। আমি ধরছি না দেখে নীলা আপু আবার বলল, ধরবি নাকি? হাত ব্যথা করছে শীতে, মনে হচ্ছে বরফ হয়ে গেছে। আমি কোনো চিন্তা না করেই নীলার মাথা ধরে আমার ঠোঁট এগিয়ে দিলাম। নীলা মুখ সরিয়ে নিতে চাচ্ছে, কিন্তু আমি মাথা ধরাতে নিতে পারছি না। অবশেষে নীলার ঠোঁটের সাথে আমার ঠোঁট লেগেই গেল। লাল টকটকে ঠোঁটটা, এত নরম আপুর ঠোঁটটা। এভাবে 45 সেকেন্ডের মতো নীলার ঠোঁটে আমার ঠোঁট কামড়ে ধরে রাখলাম, তারপর ছেড়ে দেই। এবার আবার এক চর। বলল, তোর কাছে আসাটাই আমার ভুল হয়েছে। এটা কি করলি তুই? এটা হলো আপনার শাস্তি। কিসের শাস্তি? আমাকে চর দেয়ার। এখন তোকে এমন শাস্তি দিব যা তুই কল্পনা করতে পারবি না। এই বলে মোবাইল ফোন বের করলো। কাকে কল দিচ্ছেন? আসলেই দেখবি? কাউকে কল দিয়েন না। আপনার কি ভালো লাগে নাই? কেমন জানি, অন্যরকম একটা ফিলিংস। আমি বুঝতে পারলাম আর একটু থাকলে এতক্ষণে নীলাপকে ঠান্ডা করা কঠিন হয়ে যেত। আমি বললাম, চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। চল। শুন, আজ থেকে আমাকে তুমি করে বলবি। ওকে আপু। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ কুকুরের চিৎকারে আপু আপু ভয় পেয়ে একেবারে আমার পাশাপাশি হাঁটছে। আরেক চিৎকার দেয়াতে আপু ভয় পেয়ে আমার হাত ধরে আমার শরীরের সাথে ঘেঁষে ঘেঁষে হাঁটছে। আমার হাত ধরাতে আমি উত্তেজিত হয়ে চলেছি। কি করব? আর একটু ঘেঁষলেই লজ্জায় পড়ে যাব। আস্তে আস্তে হেঁটে আপুর বাড়ির সামনে আসলাম। আমি বললাম, যাই। ভেতরে আয়। ইম্পসিবল। চল। তাহলে আমি যাই। আজকের রাতটা আমার স্মরণীয় হয়ে থাকবে। এই রাতে কি এমন হলো স্মরণীয় হয়ে থাকবে? আজকে তুই আমাকে অন্য একটা জগৎ থেকে ঘুরিয়ে নিয়ে এসেছস। চাইলে আবারও দিতে পারি। নিজের রাস্তা দেখ। আমি চলে আসলাম। ঘরে ঢুকলে মা অনেক বকা দিল। অ্যাসাইনমেন্টের কথা বলে আমি বাসা থেকে বের হয়েছিলাম। 8 ঘন্টা পর বের হলাম। এসে বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমাই যাই। সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম ভার্সিটিতে। আসার সময় নীলার বাসার সামনে দিয়ে আসছি। মুরাদ বলে উপর থেকে ডাক দিল। উপরে তাকিয়ে দেখি নীলা। আমি দেখে বললাম, কি হয়েছে, কিছু বলবেন? দাঁড়া, আমি আসছি। ওকে। একটু পর নীলা আসলো। সেজে গুজে বলল, চল। কোথায়? ঘুরতে। মাপ চাই, গতকাল রাতে দেরি করে যাওয়ার জন্য আম্মু যেই বকা দিচ্ছে, 1 সপ্তাহ না খেলেও চলবে। আজকে দেরি করে গেলে বাড়ি থেকে বের করে দিবে। বের করে দিলে আমার এখানে চলে আসিস। দূর, আমি দূরে কোথাও যেতে পারবো না। ওকে, তো সময় আছে কতটুকু? আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, 1 ঘন্টা। 1 ঘন্টা অনেক সময়, চল। এই রিক্সা। একটা রিক্সা দিয়ে কি হবে? 2টা রিক্সা নেন। না, আমি আর তুই একসাথে এক রিক্সায় বসবো। না না, সম্ভব না। আব্বা দেখলে আমাকে সেখানেই মেরে ফেলবে। কি আজব মানুষ!
তুই কি এখনো ছোট আছিস নাকি? তোর আব্বা সামনে পড়লে ভালোই হবে। গতকাল রাতে আমার সাথে কি করেছিস সেটা আমি ভালো করেই বলতে পারবো। না, তোমার সাথে বসতে পারবো না। পরে কোনো ভুল হয়ে গেলে শুধু মাইর খেতে হবে। মারবো না, এখন ওঠ। তুমি আগে ওঠো। নীলা উঠলে আমি উঠলাম। এক রিকশায় দুজন, বুঝতেই পারছেন। নীলা শরীরের সাথে আমার শরীরটা একেবারে ঘেঁষে আছে। যাক, আমার ভালোই লাগছে। নীলা আমার হাতে হাত রাখলো, বলল, গতকাল রাতের কথা মনে আছে তো? হুম, আছে। আমাকে তোর কেমন লাগে? কেমন যেন? তোমাকে অনেক ভয় করে। ভয় করার কি আছে? কি জানি। নীলা এক রেস্টুরেন্টে নিয়ে খাওয়ালো, পরে আমাকে রিকশায় করে দিল, যেন আমি কোনো বাচ্চা ছেলে। বাসায় এসে অনেক রাত পর্যন্ত পড়ালেখা করি, কারণ সামনে পরীক্ষা, তারপর ঘুমিয়ে যাই। কতক্ষণ ঘুমালাম জানি না, কে জানি কান ধরে টানছে। আমি চোখ খুলে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। দেখি বড় আপু মানে নীলা আমার কান ধরে টানছে। আমি আপুকে দেখেই আবার কম্বলের নিচে চলে গেলাম। আমি বললাম, তুমি এখানে সকাল সকাল? মা দেখে ফেলবে। নীলা হাসতে লাগলো আর বলল, আরে পাগল, আমি তোর মার অনুমতি নিয়েই এখানে এসেছি। ও, এখন ওঠ, উঠে ওয়াশরুমে যা। তুমি এখান থেকে চলে গেলে আমি যাব। ওকে, যাচ্ছি। এই বলে চলে গেল। আমি উঠে এক দৌড়ে বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে বের হয়ে দেখি আমার রুমটা সুন্দর করে গোছানো। আমি বুঝতে পারলাম এটা একমাত্র নীলার কাজ, কারণ আগামী 5 বছর ধরে আমি নিজেই আমার রুম গোছাই। আমি গেলাম নাস্তা খেতে। মা বলল, তুই আজকে ভার্সিটিতে যাস নাই কেন? আরে আজকে সব সহজ ক্লাস। তাহলে হাজিরা কে দেবে? আরে এক বন্ধু দিয়ে দিবে। এক ফাঁকে তাসফিয়া এসে বলল, মা অনেক ফাঁকিবাজি করে, আমি দেখছি হে একদিনও ক্লাস করে না। দেখ তাসফিয়া, মিথ্যা কথা বলবি না। মা, আপু মিথ্যা বলছে। খালি ফাঁকিবাজি। আজকে তোর বাবাকে বলবো। মা, তাহলে আপু দেখছে আমি ক্লাস করি না, তাহলে আপু চাকরিও করে না। কিরে তাপসিয়া? না মা, না মা, ওই আমি তার ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি তখন দেখছি আড্ডা দিচ্ছে। আগামীকাল থেকে ভার্সিটিতে যাবি, এখন খা। আমাদের এমন ঝগড়া দেখে নীলা মিটিমিটি হাসছে। মা আবার বলল, নীলা, মা তুমি খেয়েছো? হ্যাঁ আন্টি, আমি খেয়েছি। আমি অবাক হচ্ছি নীলা এত তাড়াতাড়ি মাকে কিভাবে ম্যানেজ করলো। আমি খাওয়া দাওয়া করে রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছি। নীলা আপু আসলো, চা নিয়ে বলল, প্রথমবার চা বানাইলাম, দেখ তো কেমন হয়েছে। আমি তার হাত থেকে নিয়ে খেলাম, বললাম, ভালো হয়েছে। থ্যাঙ্কস। ওয়েলকাম। আমি আবার মোবাইল টিপায় মনোযোগ দিলাম। বলল, চাটা খেয়ে দে। ও। আমি কিছুক্ষণের ভিতর চা খেয়ে দিয়ে দিলাম কাপ, চলে গেল। আবার 1 ঘন্টা পরে আমি উকি দিলাম তারা কি করে। দেখি নীলা মার মাথা আঁচড়িয়ে দিচ্ছে। মনে মনে এটা কি হলো, এত তাড়াতাড়ি মার কাছে চলে গেল নীলা। আমি কিছু বুঝতে পারলাম না। আমি রুমে এসে আবার শুয়ে রইলাম। কিছুক্ষণ পর নীলা আবার এসে বলল, শুন, আমি চলে যাচ্ছি। কেন? আজকে থেকে যাও। কিছুদিনের ভেতর একেবারে চলে আসব। এত সোজা না। মাকে এনে রাজি করিয়েছো, বাবাকে রাজি করাইবা কি করে? আমার বাবা আছে না, এই জেলার ম্যাজিস্ট্রেট। বাবা মা বলবে তাই হবে। ওকে, পরে দেখা যাবে। শুনো, আগামী শুক্রবার আপুর বিয়ে, থাকবা কিন্তু। ওকে, থাকবো। এখন যাই, বাসা থেকে কল আসছে। এই বলে নীলা বাসা থেকে বের হয়ে গেল। প্রতিদিন সকালে এসে নীলা আমার ঘুম ভাঙায়। শান্তি মতো ঘুমাতে পারি না। এভাবে 1 সপ্তাহ চলে যায়। প্রতিদিন নীলা আমাদের বাসায় আসে। আগামীকাল আপুর বিয়ে। গ্রাম থেকে মানুষ আসলো। তো আমার এক চাচাতো বোন, সে আমার থেকে বয়সে ছোট 1 বছরের। গ্রামের বাড়ি গেলে তার সাথে সময় কাটাতাম বেশি। আমাদের সম্পর্ক অনেক গভীরে চলে যায়। এখন তার বিয়ে ঠিক হয়ে আছে। সে এই বিয়েতে আসছে, ভাবতেছে কি যেন হয়ে যায়। একটু ভুলের কারণে নীলাকে হারাবো। গায়ে হলুদের দিন তারা সবাই আসে। নীলা আপুর সাথে সারাদিন থাকে। যার সাথে আমার সম্পর্ক হয়েছিল তার নাম তানহা। সে আসলেই আমার সাথে দেখা করে বলল, মুরাদ, তোমার কি হয়ে গেল? তুমি আমার কোনো খোঁজ খবর নাও না? আসলে সামনে পরীক্ষা তো, তাই এত অবসর থাকি না। তো কেমন আছো? ভালো, তুমি? এই তো আছি। আচ্ছা, তুমি কেমন যেন হয়ে গেছো। আগে আমার সাথে সব শেয়ার করতা। এখন তো করি। কই? এই যে বললাম আমি ভালো আছি। দূর, তুমি আগের মতোই আছো। তোমাদের সাদরে আমাকে দেখাবা। শিওর। এই চাঁদনি আপু। এই চাঁদনি। কাকে ডাকছো? চাঁদনি আপু আপুর ফ্রেন্ড। সে তোমাকে সাদ ঘুরিয়ে দেখাবে। না, আমি কারোর সাথে যাব না, শুধু তোমার সাথে যাব। ওকে ওকে, আমি নিয়ে যাব। এইদিকে চাঁদনি আপু এসে বলল, এই, তুই ডাক দিলি কেন? আপু কিছু না, জিজ্ঞেস করতাম। আর কি? ওইদিকে কতটুকু হয়েছে? তোর সাহস তো কম না, তুই আমাকে ডাকতিস? তোর বড় না আমি? নিজে গিয়ে দেখে আসতে পারিস না? যত সব ফালতু।
আর একবার ডাক দিবি, দাঁত ভেঙে ফেলবো। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? জানো না এটা বিয়ে বাড়ি? কাঁদলে বাথরুমের ভেতরে গিয়ে কাঁদো। এই বলে চাঁদনি আপু চলে গেল। আমি আগেই জানতাম চাঁদনি আপু রাগী টাইপের মেয়ে। তানহা অবাক এমন কথা শুনে। আমি হাসি দিয়ে বললাম, আরে ঢাকার মেয়েরা বেয়াদবি হয়, তুমি রাগ করো না, চলো ছাদে। আমি তানহাকে ছাদ দেখালাম, পুরো এলাকা দেখালাম। সন্ধ্যা হলে আমরা চলে আসি, রুমে ঢুকবো। কে জানি কানে ধরে আমাকে টানতে টানতে সবার আড়ালে নিয়ে গেল। আমি তানহাকে ছাদ দেখালাম, পুরো এলাকা দেখালাম। সন্ধ্যা হলে আমরা চলে আসি, রুমে ঢুকবো। কে জানি কানে ধরে আমাকে টানতে টানতে সবার আড়ালে মানে ছাদে নিয়ে গেল। আমি বুঝতে পারলাম নীলা। আরে অনেক ব্যথা পাচ্ছি, ছাড়ো। আজকে তোকে ছাড়বো না, তোর কান আমি ছিঁড়ে ফেলবো। তাহলে আমিও তোমার ঠোঁটটা ছিঁড়ে ফেলবো। কি বললি? কিছু না। বল বল, না হলে তোর কান আমি আজকে ছিঁড়ে ফেলবো। বলছি কান ছাড়ো। নীলা আমার কান ছেড়ে দেয়। এবার বল কি বললি? বলছি তোমাকে অনেক সুন্দরী দেখাচ্ছে। বাদ দে, এখন বল মেয়েটা কে? তার সাথে তোর এত মিল কি করে? কোন সাহসে তুই তাকে ছাদে নিয়ে গেলি? বাড়িতে আর কেউ ছিল না? আমি নীলাকে সব বুঝিয়ে বললাম। নীলা বলল, শোন, এরপর থেকে যদি তোকে ওই মেয়ের সাথে দেখি, তাহলে? তোর এই কান কেটে আমি কুচি কুচি করে ভাজি করে খাবো। ওরে বাবা, হুম। তাহলে আমাকে বিয়ে বাড়ি থেকে চলে যেতে হবে। কেন? কারণ এখানে থাকলে তার সাথে দেখা হবেই। তুই কোনো কথা বলবি না। ওকে। তুই কি ভাবছিস? একটু আগের কথা আমি শুনি নাই? কি শুনছো? তুই বলছিস তুই আমার ঠোঁটে কামড়ে ছিঁড়ে ফেলবি। না, তুমি ভুল শুনছো। নীলা আবার আমার কান ধরে বলল, বল, আর মিথ্যা বলবি? বল বল। না না, জীবনেও না। কান ছাড়ো, অনেক ব্যথা করছে। নীলা আমার কান ছাড়ে। নীলা আস্তে আস্তে আমার কাছে আসতে থাকে। নীলার লাল লিপস্টিক দেওয়া ঠোঁটটা দেখে আমি লোভ সামলাতে পারিনি। পিছনে হাত দিয়ে চুলের মুঠি ধরে মুখের কাছে এনে আমার ঠোঁটটা লাগিয়ে দিলাম। নীলার চোখ বন্ধ। আমি কোথায় যেন হারিয়ে গেলাম। কত মিনিট হলো জানি না। নীলা 2 হাত দিয়ে আমার মাথা জড়িয়ে ধরল। নীলা যেহেতু গায়ে হলুদের শাড়ি পরেছে তাই তার কোমর খোলা। আমি 1 হাত দিয়ে আস্তে করে নীলার কোমরে হাত রাখলাম। নীলা যেন কেঁপে উঠল। নীলা আমাকে ছাড়ছেই না। নীলার শ্বাস ভারী হয়ে আসছে। কে যেন মোবাইলে কল দিচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। আমারও না, নীলারও না। 2টা কল দিয়ে ফেলেছে। নীলা আমাকে যেভাবে ধরছে ছাড়ার কোনো নাম নেই, যেন এভাবে সারা রাত কাটিয়ে দিবে। এদিকে আমার অবস্থাও খারাপ। এখন কেউ যদি দেখে ফেলে? অবশ্য এখন কেউ এদিকে আসবে না। আমি আস্তে আস্তে নর্মাল হলাম। আমি বললাম, নীলা এবার ছাড়ো, কে জানি কল দিচ্ছে। না, আজকে তোকে সারা রাত এভাবে ধরে রাখবো। আমি এই ফাঁকে পকেট থেকে মোবাইলটা বের করে দেখি মা। আমি রিসিভ করে বললাম, মা আমি আসছি। কোথায় তুই? নীলাপুর সাথে সাদে। 1 মিনিটের ভিতরে নিচে আস। ওকে আসছি। নীলা তখন আমাকে জড়িয়ে ধরে রাখছে। নীলা বয়সে বড় হলে কি হবে, উচ্চতায় আমার থেকে ছোট। আমি বললাম, এবার ছাড়ো। কেন জানি তোকে ছাড়তে মন চাচ্ছে না। আমি জানি। তোর ঠোঁটের ভেতর কি মন চায় শুধু লাগিয়ে রাখি আমার ঠোঁট। ওকে, এখন এসব কথা বাদ দাও। মা 1 মিনিটের টাইম দিয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। জানিস, তুই যখন আমার কোমরে হাত দিলি তখন শরীরের প্রতিটি শিরায় শিরায় একটা উত্তেজনা বয়ে যায়। সেজন্য আমার সারা শরীর মোচড় দিয়ে ওঠে। সেটা আমি বুঝতে পারছি। এখন চলো। এই ধর টিস্যু, ঠোঁট মুছে নে। দুজনে হাত ধরে নিচে আসি। এসে দুজন ভাগ হয়ে যাই। আমি মার সাথে দেখা করি। মা কিছু কাজ দিল। কিছুক্ষণ পর নীলার সাথে দেখা। দেখলাম নীলা নতুন করে লিপস্টিক দিয়েছে আর আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। সেই হাসিটা কেন জানি সব কিছুর ঊর্ধ্বে। আমি সোফায় এসে বসলাম, ভাগিনার সাথে মজা করতে লাগলাম। আমার আব্বুরা 2 ভাই। তানহার বড় ভাই এসেছে বিয়েতে। সে আমার থেকে বড়, কিন্তু এখনও বিয়ে করে নাই। আমার কাছে এসে বলল, তার নাম রিয়ান। আমি রিয়ান ভাই বলে ডাকি। ছোট ভাই, কি অবস্থা? পড়ালেখা কেমন চলছে? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। পড়ালেখা মোটামুটি। মোটামুটি না, আরো ভালো হওয়া চাই। ওকে ভাই। রিয়ান ভাই আমার কানে কানে এসে বলল, বাড়ির মধ্যে দেখি ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। ভাই অধিকাংশ আপুর বান্ধবী আর আমরা 1 মাস হয়েছে এই এলাকায় আসছি, তাই আপুর অনেক প্রতিবেশী বান্ধবী হয়ে যায়, এই আর কি। ও, তো কাউকে পছন্দ হয় না? ভাই এরা সবাই আমার থেকে বড়, তাদের কিছু বললে শুধু মাইর। আরে ভাই, পাও কেন? কবি বলেছেন,
যেখানে দেখিবে ছাই উড়াইয়া দিবে, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দেখি কাউকে পাই কি না। কেউ আছে নাকি? না, আমি একটা জিনিস খেয়াল করলাম, রিয়ান ভাই এদিক ওদিক কাকে জানি খুঁজছে। একটু পর নীলা আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। দেখলাম রিয়ান প্রায় লোভাতুর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি পকেট থেকে একটা কাগজ বের করে আমাকে দিয়ে বলল, ছোট ভাই, এখন যে গায়ে হলুদের শাড়ি পরা একটা মেয়ে গেছে, তাকে দেখছো? হুম, দেখছি। কে এটা, চিনো? হুম, কি হয় তোমাদের? তেমন কেউ না, তার নাম নীলা। দেও তো কাগজটা। আমি কাগজ দিলাম, কি জানি ঠিক করলো, মনে হয় নাম লিখলো, আবার দিয়ে বলল, এই লেটারটা তাকে নিয়ে দিবা। কাকে? এই নীলাপুকে? অসম্ভব ভাই। কেন? উনি কি আপনাকে বলে নাই? উনি হলো এই এলাকার লিডার, মানে বস। তার কথাই এই এলাকা চলে। এমন কোনো ছেলে বিচার পাবেন না তার হাতের মাইর খাইছে না। আমিও একবার মাইর খাইছি। এখন যদি ওনাকে আমি এই লেটার দিতে চাই, আমার আবার মাইর খেতে হবে। ভাই, আমি না অন্য কাউকে দিয়ে ট্রাই করেন। ছোট ভাই, বড় ভাইয়ের জন্য রিস্ক নিতেই হয়। প্লিজ একটু হেল্প করো ছোট ভাই। তারপরেও ভাই মাইর খাইলে? যা, তোকে 2টা ব্যঞ্জন খাওয়াবো। যেই মাইর দিব ভাই, 2টা কি 500 তো খেলে হবে না। আমি বলি কি ভাই, অন্য কাউকে দেখেন ভালো লাগে কি না। আর উনি তো আপনার থেকে বড়। ধুর বেটা, বড় দিয়া কে কি করেছে? বড়রাই তো বেশি রোমান্টিক হয়। আমি ভাবলাম ঠিক আমার মতো, কিন্তু এত মেয়ে থাকতে নীলাকে কেন ভালো লাগলো? আসলে নীলা অনেক সুন্দরী, হাঁটার স্টাইল ভালো, কথা বলে সম্পূর্ণ স্পষ্ট। সবচেয়ে বড় কথা হলো তার ভিতর এক অমৃত আছে, যেটা কিস করে হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি বললাম, ওকে ভাই, দেখা যাক। 2টা বেনসন কিন্তু। নো টেনশন। আর ছোট ভাই, তুমি তো জানোই কারো লেটার দেখতে নাই। হুম। আমি আমার রুমে এসে বসে মোবাইল টিপতেছি, দেখি নীলা রুমে প্রবেশ করছে খাবার নিয়ে। খাবার দিয়ে বলল, শোন, রাত হয়ে যাচ্ছে, আমাকে বাসায় চলে যেতে হবে। হুম, আজকে থেকে যাও। তোর সাথে থাকতে দিবি তাহলে? অসম্ভব। শুনো, তুমি আর আধা ঘন্টা পর ওই জায়গায় দেখা করবে। রাত হয়ে যাচ্ছে। জরুরি বিষয়। ওকে। নীলা চলে যায়। আধা ঘন্টা পর আমি ছাদে যাই, গিয়ে দেখি নীলা এসে বসে রয়েছে। আমি যাওয়ার সাথে সাথে বলল, কি বলবি তাড়াতাড়ি বল। আমি পকেট থেকে চিঠিটা বের করে দিলাম। নীলা বলল, এটা কি আমাকে দিচ্ছিস কেন? আমার কাজিন দিয়েছে। কি আছে এটাতে? জানি না, খুলে দেখো। ওকে। নীলা পুরোটা পড়লো আর হাসতে লাগলো। আমি বললাম, হাসো কেন? তুই পড়ে দেখ কি লিখছে। না, তুমি পড়ো। তুমি পড়ো, পছন্দ হলে উত্তর দাও। আমি পড়তে পারবো না, অন্যের চিঠি। ভাব ধরস, পড় বলছি। আমি পড়তে লাগলাম। লিখেছে, প্রিয় নীলা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রিয়ান, মুরাদের কাজিন। আর আমাকে ভয় পাবেন না, আমি সিম্পল একজন মানুষ। সবচেয়ে বড় কথা হলো, তুমি কে? সরি, তুমি করে বলে ফেললাম। কোন দেশ থেকে এসেছো? আমার মনে হয় তুমি এই পৃথিবীর মানুষ না। তুমি এমন এক গ্রহের মানুষ যেখানে শুধু রূপের চর্চা হয়। সত্যি কথাগুলো বলেই ফেলি, আসলে তোমাকে দেখার পর থেকে আমার জানি কি হয়েছে। তোমাকে ভুলতে পারছি না। এমন একটা মানুষ এখনো কিভাবে একা বাস করে? তোমার হাসি থেকে যেন মুক্ত ঝরে। তুই সত্যি অপূর্ব। চিঠিটা পড়ার সময় ভাববে তুমি আমার স্মরণে আছো। আমি আমার কথা বলে দিলাম, আমি একজন সিম্পল মানুষ। আমি তোমাকে কখনো হতাশ করব না। আর কি বলবো, তোমার যদি আমার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে তাহলে প্লিজ চিঠির উত্তরে হ্যাঁ বলে দাও। মরে গেলেও তোমাকে ছেড়ে যাব না, আই প্রমিস। ইতি, রিয়ান আহমেদ। আমি চিঠি পড়ে বললাম, ভালোই তো লেখলো, কি করবে এখন? আমি কি বলবো, তুই বল। দেখো, চিঠি তোমাকে দিয়েছে, আমাকে না। বলছে তো বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকলে হ্যাঁ করে দিতা। তোমার সম্পূর্ণ ইচ্ছা। তুমি যদি হ্যাঁ বলো তাহলে কালকে সে তোমাকে বিয়ে করে ফেলবে, আর আমি আরও 2 বছর। কেন জানি নিজেকে অনেক তুচ্ছ মনে হচ্ছে। তোমার সাথে দেখা হওয়ার পর শুধু ঝগড়া লেগেই আছে আমার। পারলাম না তোমার একটু প্রশংসা করতে। আমি তোমার যোগ্য না। আমি পকেট থেকে কলম বের করে দিয়ে বললাম, হ্যাঁ করে। নীলা ঠাস করে চড় মারলো আমাকে, বলল, আর একটা কথা বলবি, চড়াইয়া দাঁত সবগুলা ফালাই দেব। না। নীলা আমার হাত থেকে কলম নিয়ে চিঠির মধ্যে লিখলো, ডোন্ট ইন্টারেস্টিং লিখে বলল, এটা নিয়ে তাকে দিবি। তোর কাজিন না হলে এতক্ষণে সে হসপিটালে থাকতো। তাকে গিয়ে বলবি যেন আমার আশেপাশে না আসে। এই নীলা শুধু তোর। বল নীলা, তুমি শুধু আমার। বল বলছি। নীলা তুমি শুধু আমার। ঠিক আছে।
আমাকে বাড়িতে দিয়ে আসবি না? আজকে থেকে যাও। কোথায় থাকবো? জ্যোৎস্নার কাছে থাকো। এই বুদ্ধিটা আমার মাথায় আসে নাই। দাঁড়া, বাড়িতে ফোন করে বলে দেই। না। নীলা ফোন করলো। কথার স্টাইল দেখে বুঝলাম বাড়ি ফিরে যেতে হবে নীলাকে। নীলা এসে বলল, না রে, আজকে থাকা হবে না। ওকে, তুমি নিচে গিয়ে রেডি হও, আমি আসছি। ওকে। নীলা চলে গেলে আমি রিয়ান ভাইয়ের সাথে দেখা করি। আমি চিঠি দিয়ে বললাম, তাড়াতাড়ি 2টা বেনসনের টাকা দেন। আরে দাঁড়া, দেখি কি লিখেছে। রিয়ান ভাই খুলে দেখলো। আমি বললাম, আমার গালের দিকে তাকান। রিয়ান ভাই আমার গালের দিকে তাকিয়ে বলল, তোরে দেখি আসলেই মারছে। তুই কাজটা কর, 1 প্যাকেট ব্যঞ্জন নিয়ে আয়, আজ সারা রাত 2জনে খাবো। এতগুলো আব্বা দেখতে পারলে বাড়ি থেকে বের করে দিবে। ওকে, এখানে টাকা আমার জন্য অন্তত একটা নিয়ে আয়। ওকে, আমি চলে আসলাম। এসে নীলার সাথে দেখা করলাম। চলো, মাকে বলছো? হুম। আমি আর নীলা একসাথে এক রিক্সায় উঠে নীলার বাসার সামনে নামলাম। আমি বললাম, তাহলে আমি যাই? শোন, আমার প্রতি যদি তোর বিন্দু মাত্র ইন্টারেস্ট থাকে তাহলে অন্য কোনো মেয়ের সাথে কথা বলিস না। আমি চলে আসলাম। একটা বেনসন খেয়ে আর একটা কাজিনের জন্য নিয়ে আসলাম। রাতে দুজন একসাথে শুইলাম। রিয়ান ভাই বলল, ছোট ভাই, আমি নীলাকে পটিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। দেখেন ভাই, আমাকে এসবের মধ্যে জড়িয়েন না। এই আপু যে চট দিয়েছে দাঁত মনে হয় একটা লড়তেছে। তার চড়ও অনেক ভালো লাগবে আমার। ভাই, পরে মাইর খাইলে আমি কোনো হেল্প করতে পারবো না। তোরা মেয়েদের এত ভয় পাস? ভাই, এটা গ্রাম না যে ছেলেদের দেখে মুখে ঘুমটা দিয়ে চলে যাবে। দেখা যাবে। দেখেন, আমি ঘুমাই, অনেক ঘুমিয়ে ধরছে। আমি ঘুম থেকে উঠে দেখি রিয়ান ভাই এখনো ঘুমাচ্ছে। কে জানি দরজায় টোকা দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কে। ওপার থেকে বলল, আমি তানহা, দরজা খুলো। আমি বললাম আধা ঘন্টা পর। আর টোকা দেয় নাই। আমি ওয়াশরুমে গেলাম। বের হয়ে দেখি রিয়ান ভাই এখনো ঘুমাচ্ছে। রিয়ান ভাইয়ের ভবিষ্যতের চিন্তা করে আমার অনেক কষ্ট হচ্ছে। তার কপালে মনে হয় মাইর আছে। নীলাকে যদি আর কিছু বলে সে, তাহলে মাইর আছে তার কপালে। আমি আগেই কথা বলে আমার দোষটা ভেঙে ফেলেছি। আমার উপর কোনো দোষ দিতে পারবে না। আমি রিয়ান ভাইকে ডাক দিয়ে নতুন কাপড় পরে ঘর থেকে বের হলাম। টেবিলে গিয়ে বসলাম। ও মা, কেউ খাবার দিচ্ছে না। সবাই যার যার কাজে ব্যস্ত। আমার দিকে কেউ তাকাচ্ছেও না। নীলাও আসে নাই। হঠাৎ কোথা থেকে জানি তানহা আমার জন্য খাবার নিয়ে আসলো। ধন্যবাদ। আমি এটা এমনিতেই করতাম। তুমি এত কম কথা বলো কেন? আমি মনে মনে ভাবতেছি, এখন যদি নীলা আপু দেখে ফেলে তাহলে শেষ। আমি মায়ের খেতে খেতে যান শেষ। তারপর আবার তাকে হারিয়ে ফেলবো। আমি প্লেটের মধ্যে খাবার নিলাম, চলে আসবো রুমে। টেবিল থেকে উঠলাম। তানহা আমার হাত ধরে ফেললো আর বলল, কোথায় যাও? রুমে। এখানে বসে খাও। তানহা আমার হাত ধরে জোর করে টেবিলে বসালো। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম নীলা দেখেছে নাকি। যেটা ভাবলাম সেটাই। নীলা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাহিনী দেখছে। তার মুখ কালো। আমি তানহাকে বললাম পানি আনতে। তানহা চলে গেল পানি আনতে। আমি নীলার দিকে 2 হাত নত করে মাপ চাইলাম, কিন্তু নীলা মাথা নাড়িয়ে চলে যায়। তানহা আমার হাত ধরে জোর করে টেবিলে বসালো। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম নীলা দেখেছে নাকি। যেটা ভাবছিলাম সেটাই। নীলা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাহিনী দেখছে। তার মুখ কালো। আমি তানহাকে বললাম পানি আনতে। তানহা চলে গেল পানি আনতে। আমি নীলার দিকে 2 হাত নত করে মাপ চাইলাম, কিন্তু নীলা মাথা নাড়িয়ে চলে যায়। আমি টেনশনে পড়ে গেলাম। আপু বোধহয় আমার উপর রাগ করছে। আমাকে মারলে অসুবিধা নেই, কিন্তু কথা না বললে অন্তর জ্বলে যাবে। সব দোষ তানহার। সে যে কেন আমার পিছে আসে আমি বুঝতে পারছি। তানহা আমাকে পছন্দ করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তারও বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমিও বড় আপুকে পেয়ে গেছি। মন চাচ্ছে তানহাকে ইচ্ছে মতো বকা দিতে। তানহা এসে বলল, এই নাও পানি। আবার ভাবলাম না, তার কয়েকদিন পরে বিয়ে, তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আবার যদি বদদোয়া দেয়। আমি হেসে বললাম, থ্যাঙ্কস। আমি যতক্ষণ খেললাম তানহা আমাকে এটা ওটা দিয়ে হেল্প করলো। আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম। নীলাকে খুঁজতেছি, বাসায় পেলাম না। তার মানে সাদে যাব। গেলাম সাদে গিয়ে দেখি নীলা আর আমার আপু, চাঁদনি আপু, জ্যোৎস্না আপু, আরও কয়েকজন। আমি এক কোণায় বসে রইলাম। তারা সবাই সেজেগুজে বসে আড্ডা দিচ্ছে। চাঁদনি আপু আমাকে ডাক দিয়ে বলল, এই পিচ্চি, আমাদের ছবি তুলো তো। কি? আমাকে পিচ্ছি বলল? কিছুই করার নেই, এখানে সবাই আমার বড়। তারপরেও আমি রিয়্যাক্ট করে বললাম, আপু আমি পিচ্ছি না, আমার বয়স 24, প্রায় আপনার সমান। নীলা আপু বললে মানায়, আপনি না। তারপরও তুই পিচ্চি। আপু, তোর বান্ধবীটাকে কিছু শিক্ষাতে পারিস না? এই চাঁদনি, বাদ দে তো, এখন ছবি তুল। আমি আপুর মোবাইল দিয়ে তাদের ছবি তুললাম একসাথে। নীলার মুখে কোনো হাসি নাই। নীলা এখনও রাগ করে আছে। আমি ছবি তুলে চলে আসলাম। আবার এক কোণে এসে দাঁড়ালাম আর চোখে নীলার দিকে তাকাচ্ছি।
সবাই চলে যেত তাহলে মাপ চাইতাম। দেখলাম রিয়ান ভাই আসছে কিরে সাদে, কি করস? হাওয়া খেতে। হাওয়া নাকি অন্য কিছু? আরে না, ছোট ভাই, তোদের এখানে দিয়ে টাটকা ফুল পাওয়া যায়? আমি জানতাম না। একটা লাল গোলাপ ফুল বের করে দেখালো। আমি ভাবতে লাগলাম এমন সময় ফুল ফুল দিয়ে কি করবে? কাউকে প্রপোজ করবে নিশ্চয়ই নীলাকে। হায়রে আমার কপাল, এখন যদি নীলা অ্যাকসেপ্ট করে ফেলে তারপর আমি কি করব? রিয়ান ভাই বলল, ছোট ভাই, অসাধ্য সাধনা ফেলি। যান দেখেন। রিয়ান ভাই তাদের সামনে গিয়ে নীলা আপু বলে ডাক দিল। নীলা আপু রিয়ান ভাইয়ের কাছে আসলো। রিয়ান ভাই বসে তাকে প্রপোজ করলো। নীলা খুশিতে মুখ ঢেকে ফেলে। রিয়ান ভাইয়ের হাত থেকে নীলা ফুল নেয় হাসি মুখে আর ধন্যবাদ দেয়। আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। সামান্য তানহার সাথে কথা বলাতে আমাকে এত বড় শাস্তি দিচ্ছে। নীলা আর রিয়ান ভাই সাদের অন্য আরেক কোণে চলে যায়। গিয়ে তারা দুজনে হাসতে হাসতে কথা বলছে। এদিকে কষ্টে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তার মানে কি নীলা আমাকে ছেড়ে দিয়েছে? এটা অসম্ভব। আমরা দুজন একসাথে কিস করেছি, এত তাড়াতাড়ি নীলা এগুলো ভুলে গেল? আমার মনে হচ্ছে নীলা আসলে আমাকে ছেড়ে দিয়েছে, না হলে প্রপোজ অ্যাকসেপ্ট করতো না। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। কষ্টে আমার চোখ থেকে আরেক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চাঁদনি আপু এসে বলল, এই, তুই দেখে কাঁদতেছিস। কোথায়? মিথ্যে বলিস কেন? দেখ, তোর চোখে পানি। আসলে হয়েছে কি, আজকে তো আপু আমাদের ছেড়ে চলে যাবে অন্যের ঘরে। আমরা আর সেই ঝগড়া করতে পারবো না। সে আগের দিনগুলো হারিয়ে যাবে। দূর বোকা, সে জন্যই তোকে আমি পিচ্ছি বলি। এত কাঁদার কি আছে? হুম। আমি ভাবছিলাম তোকে পিচ্ছি বলাতে তুই কাঁদছিস। তুই না অনেক কিউট। তুই যদি আমার সমান কিংবা আমার থেকে বড় হইতি তাহলে এতদিনে তোকে আমি বিয়ে করে ফেলতাম। হুম। কাঁদিস না। তারা সবাই চলে যাচ্ছে। তাসফিয়া নীলাকে ডাক দিয়ে বলল, কিরে নীলা, যাবি নাকি নাকি এখানেই সারাদিন কাটিয়ে দেবে? আসছি, দাঁড়া। দেখলাম নীলা আপু নাম্বার দিল। এসব করার কি দরকার ছিল? তারা সবাই চলে যায়, আমিও চলে আসি। এসে নিজের রুমে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি আর চোখ থেকে পানি পড়ছে। কিছুক্ষণ পর সবাই সেন্টারে চলে যায়। আমার যাওয়ার কোনো নাম নাই। এখন যদি নীলা আমার থাকতো তাহলে ঠিকই আমাকে ডেকে নিয়ে যেত। আমি উঠে রেডি হয়ে গোসল করে নতুন কাপড় পরে রেডি হলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখে আমার চোখ ফোলা। সেটা না বোঝার জন্য একটা সানগ্লাস নিলাম। আমিও সেন্টারে চলে গেলাম। আমি দেখলাম আমিই লাস্ট। গেলে মার কাছে বকা খাই দেরি করে যাওয়ার জন্য। দেখি নীলা আপু সবার সাথে ছবি তুলছে। নীলা আপু সে সাজ দিয়েছে। এমনিতে নীলা আপু অনেক সুন্দরী, তার উপর আবার সাজ। মোট কথা বিয়েবাড়ির সবার থেকে উপরে। কিন্তু তার উপর আমার কোনো অধিকার নেই। নিজেকে একলা মনে হচ্ছে। আমি এক জায়গায় গিয়ে বসলাম। দেখি নীলা আপু রিয়ান ভাইয়ের সাথে ছবি তুলছে। আমি মুখ ফিরিয়ে নিলাম। ভালো লাগছে না এগুলো। কিছুক্ষণ পর কে জানি ডাক দিল। মনে হচ্ছে নীলা আপু। কিরে, আমার সাথে ছবি তুলবি না? আমার কি দরকার? রিয়ান ভাইয়ের কাছে যান। তাহলে সেটাই করি। হুম। আমি উঠে আমার আপুর সাথে কতগুলো পিক নিলাম, অন্য কারোর সাথে না। বিয়ের কাজ ভালোভাবে সম্পূর্ণ হয়। বরের বাড়ি থেকে অনেক মেয়ে আসে, তারাও নীলা আপুর উপরে যেতে পারে নাই। আমি ভালো করে খেয়াল করে দেখলাম সবার আর চোখ নীলা আপুর দিকে। আমি যদি নীলার থাকতাম তাহলে তাকে জীবনেও এই শাস্তি দিতে দিতাম না। এদিকে রিয়ান ভাইয়ের অহংকারে শেষ নাই। বিয়ে সম্পন্ন হলে আমি চলে আসি। এসে চুপচাপ রুমে বসে থাকি। একটু পর তানহা আসলো। এসে আমাকে জড়িয়ে ধরলো। তানহা বলল, মুরাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি ভাবলাম মেয়েটাকে কাঁদিয়ে লাভ নাই, শেষমেশ একটু সান্ত্বনা দিয়ে যাই। তানহা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তোমাকে যেখানে বিয়ে হোক না কেন তুমি অনেক হ্যাপি থাকবা। কাছে থাকতে কষ্ট হলেও আমি অনেক সুখী থাকতাম। আমি জানি, কিন্তু তানহা অনেক দেরি হয়ে গেছে। তুমিও বিয়ে থেকে ফিরে আসতে পারবে না, আর আমার পক্ষেও সম্ভব না। ওকে, তুমি বলো আমায় বিয়ে করতে যাবা? জান চলে গেলেও আমি তোমার বিয়েতে যাব। ইস, তোমাকে যদি এভাবে ধরে রাখতে পারতাম। ভাইয়াকে দেখেছেন? সেন্টার থেকে আসে নাই? না। তোমরা আজকে চলে যাবা? হুম। এসে পড়বে। ওকে, আমি যাই। তানহা চলে যায়। আমি শুয়ে মোবাইল টিপছি, এমন সময় রিয়ান ভাই ঘরে ঢুকলো। রিয়ান ভাইয়ের যে অবস্থা, আমি নিশ্চিত গণধোলাই খেয়ে এসেছে। আমি বললাম, ভাই আপনার এই অবস্থা কেন? ছোট ভাই, তোর কথা উচিত ছিল। আমি এক মুহূর্ত এখানে থাকবো না। আমাকে বলে আর একবার এই এলাকায় দেখে তাহলে আমার পা ভেঙে ফেলবে। রিয়ান ভাই, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম। হুম। রিয়ান ভাই তাড়াতাড়ি রেডি হয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আস্তে আস্তে সব মানুষ চলে যায়। আমিও ঘুমিয়ে গেলাম। কেমন যেন একা একা লাগছে। নীলারও কোনো খোঁজ নেই।
আমি ঘুমিয়ে গেলাম। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। আমি চোখ খুলে দেখি নীলা। উঠোস না, আর কত ঘুমাবি? তুমি এখানে কেন? এতে অবাক হওয়ার কি আছে? আমি তো ভাবছিলাম তুমি রিয়ান ভাইয়ের সাথে চলে গেছো। তোর এই ভাইকে এমন ধোলাই দিয়েছি, আর এই ঢাকা শহরের নাম মুখে নেবে না। তারপরেও তুমি এখান থেকে চলে যাও কেন? গতকালের কথা মনে আছে? আমি রাত্রে বললাম কোনো মেয়ের সাথে কথা না বলতে, আর তুই সকালেই কি সুন্দর করে কথা বলছো, যেমন জামাই বউ। ওকে, দোষটা আমার ছিল। সাথে সাথে মাপও চাইলাম, আর বাসার সবাই কাজে ব্যস্ত ছিল। তান্হা আমাকে জাস্ট হেল্প করেছে। ও, আর তুমি আমাকে এত বড় শাস্তি দিলা। শুন, আমি জানি তোর অনেক কষ্ট লাগছে, কিন্তু তোর থেকে আমার আরো বেশি কষ্ট লেগেছে। এখন বল, অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি? না। এখন ওঠ। আমার হাত ধরে টান দাও। নীলা আমার হাত ধরে টান দিল। আমি উঠে গেলাম। তাড়াতাড়ি নাস্তা খেতে আয়। আমি ফ্রেশ হয়ে গেলাম নাস্তা খেতে। নাস্তা সেরে রুমে এসে পড়তে বসলাম। আমি পড়তেছি, নীলা এসে বলল, তোর মোবাইলটা দে। বালিশের নিচে। নীলা মোবাইল ধরে বলল, লক কি? তোমার নাম। আমার নামে লক দিস কেন? কারণ তুমি আমার জান। হুম। আমি আবার পড়াতে মনোযোগ দিলাম। নীলা অনেকক্ষণ আমার মোবাইল টিপলো। আমার পড়া শেষ হলে আমি চেয়ার থেকে উঠলাম। নীলা বলল, পড়া শেষ? হুম। কি পড়ছ দেখি। আরে ওসব তুমি বুঝবে না। বলবো না মানে? দে তোর বই দে। আমি বই দিলাম। এই ফাঁকে বিছানায় শুয়ে পড়লাম। নীলা আমার পাশে এসে বসলো। কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করলো। আমি একটাও পারি নাই। আমি বললাম, তুমি এসব প্রশ্ন কোথা থেকে জিজ্ঞেস করছো? এসব তো বেসিক নলেজ, তুই তো জানোস না। আমি ভার্সিটি পুরো শেষ করেছি, তারপরেই বিএটি। ও, এটা লাস্ট প্রশ্ন। এটা না পারলে তোকে এমন মাইট দিব তুই চিন্তাও করতে পারবি না। ওকে বলো। নীলা প্রশ্ন করলো। আমি এটার উত্তর দিতে পারলাম না। নীলা বালিশ নিল আমাকে মারার জন্য। নীলা আমাকে 2টা বাড়ি দিল। 3 নাম্বারটা দেওয়ার জন্য বালিশ উপরে তুললো। আমি হাত ধরে টান দিয়ে আমার বুকের উপর শুয়ে দিলাম। নীলার শ্বাস আমার নাকে লাগছে। আমি আস্তে আস্তে নীলার ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। নীলা আস্তে আস্তে আমার উপরে উঠতে থাকে। ঠোঁটের সাথে ঠোঁট লাগাইলে হয়ে যায় না, এর ভিতর আরও অনেক কাজ থাকে, সেগুলো ব্যাখ্যা করলাম না। মার ডাক কানে আসছে। নীলা, নীলা, এই মুরাদ, নীলা তোর এখানে? আওয়াজ শুনে নীলা সাথে সাথে দাঁড়িয়ে যায় বই নিয়ে। আমি বললাম, হ্যাঁ মা, নীলা আপু এখানে। মা ঘরে ঢুকে বলল, এই বদমাইশটার এখানে তুমি কি করো? কিছু না মা, সরি আন্টি, তার পড়াটা দেখছিলাম। তুমি তার পড়া বোঝো? তাহলে তাকে একটু দেখিও। ওকে আন্টি। মা চলে যায়। আমি নীলাকে আবার ধরলাম। নীলা বলল, ছাড় ছাড় বলছি, একটুর জন্য তোর মা দেখে নাই। আমি ছেড়ে দিলাম। নীলা আবার বলল, কিরে, আমাকে বিয়ে করবি না? কেন নয়? কবে, আমি বুড়ি হয়ে গেলে? না, এখন কি করে করব? আমার তো চাকরি নাই। তুই শুধু বল তুই রাজি কিনা। হুম। আমি তোর মা বাবার সাথে কথা বলে তোকে 1 মাসের মধ্যে বিয়ে করতেছি। এত তাড়াতাড়ি? হুম। নীলা চলে যায়। আমি দিলাম এক ঘুম। নীলার মাথায় হাজারো চিন্তা। এক, মুরাদকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে, সামনে নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচনে দাঁড়াতে হবে। নীলা বাসায় গিয়ে তার মাকে বিয়ের কথা বলল। তার মা খুশি হলো, বলল বাবাকে বলবে। এখন দরকার মুরাদের বাবা মাকে। নীলা পরদিন মুরাদের মার সাথে দেখা করলো। মুরাদের মাকে বলল, আন্টি, আমি যদি আপনাদের সাথে সারা জীবনের জন্য থাকি তাহলে অসুবিধা হবে? না আন্টি, মুরাদকে আমার অনেক ভালো লাগে। সত্যি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই বদমাইশটাকে কিভাবে তোমার পছন্দ হলো? সে অনেক ভদ্র। মুরাদ কি বলছে? সে রাজি? হুম। তাহলে তোমার বাবা মাকে কবে নিয়ে আসবা? আপনি যেদিন বলেন। সামনের শুক্রবার নিয়ে আসো। ওকে আন্টি। নীলা আমাকে বলছে সামনে শুক্রবার যে তার বাবা মা আসবে। ঠিকই শুক্রবার তাদের মা বাবা আসলো। তারা অনেকক্ষণ কথা বলল। কারণ আমি বিয়েতে রাজি, নীলাও রাজি। বিয়ের তারিখ ঠিক হয়েছে। যেহেতু আগে বিয়ে নিয়ে ঝামেলা হয়েছে আর মেয়ের বয়স বেশি, তাই প্রতিবেশীর 5 কথা না শোনার জন্য বাবা সিদ্ধান্ত নিল এত আয়োজন না করে বাসার মধ্যে বিয়ে দেয়া হবে। আমাদের বিয়ে ঠিক হয় 1 সপ্তাহ পর। আমার মনের ভিতর কেমন জানি করছে, মনে হচ্ছে কোথাও জানি ভুল হচ্ছে। নীলাও কেন জানি আগের মতো আমার সাথে বেশি কথা বলে না। জিজ্ঞেস করলে বলে বিয়ের কাছে ব্যস্ত। আমি ভাবলাম হতে পারে। যাই হোক, বিয়ের দিন আসে, বিয়ে হয়। নীলাকে যেভাবে সাজানো হয়েছে, মন চাইবে শুধু তাকিয়ে থাকতে। আমার কেমন জানি লাগছে, কারণ নীলা শেষ কয়েকদিনের আচরণ ভালো লাগে নাই। নীলাকে আমার বাড়িতে নিয়ে আসা হলো।
আমার রুমে নিয়ে বসানো হলো। আমি কেমন জানি লজ্জাবোধ করছি। আপু আর দুলাভাই ধাক্কা দিয়ে বাসর ঘরের ভিতর প্রবেশ করালো। আমি ঢুকে নীলার দিকে তাকিয়ে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। দেখি নীলা সিগারেট টানছে। নীলা বলল, জামাইবাবু কি খবর? সামনে ইলেকশন, ভোট কিন্তু আমাকে দিতেই হবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। সিজন 2 হবে নাকি? কমেন্ট বক্সে জানিয়ে দিন।